আমাদেরকে যে ক্ষেত্র দয়া করে দিয়েছেন, আমরা এই ক্ষেত্রেই চাষ করতে চাই। আমরা যদি মনে করি যেমনভাবে আমরা কিন্তু এবার আন্দোলন আমরা করিনি, আন্দোলন হয়েছে ঢাকায়। ঢাকার আন্দোলনেই মহান রব্বুল আলামিন ফ্যাসিস্ট সরকারকে এদেশ থেকে বিতাড়িত করেছেন। আমরা কিন্তু বিনা আন্দোলনে আমরা একটা বিজয় লাভ করেছি। এখন যদি মনে করি যে আমরা বসে থাকলেও আমলিগ সরকার যেহেতু নাই, সেহেতু তারা ভোট দেবে কোথায় আমাদের না দিয়ে, আমরা যদি এভাবে ঘুমাই থাকি, বসে থাকি, তাহলে আমরা কিন্তু পস্তাবো। এই জন্য প্রিয় ভাইরা, আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের প্রতিপক্ষ যারা, তারা কিন্তু ডবল জায়গায় দেখা যায় যে আমাদের জনশক্তি কিন্তু কম। আমরা কিন্তু স্বপ্ন দেখতেছি, বাংলাদেশ জামাত ইসলামের স্বপ্ন দেখতেছে এদেশে তারা আগামী দিন ক্ষমতায় আসবে। কিন্তু আমাদের যে কর্মতৎপরতা, ময়দানে আমাদের যে অবস্থান, আমাদের যে গণসংযোগ, এতে প্রমাণিত হয় যে আসলে আমরা একটা চেয়ারম্যান হওয়ার উপযুক্ত না। প্রিয় ভাইরা আমার, আসুন, কথা বেশি বাড়াতে চাই না। মহান রব্বুল আলামিন যে সুযোগ আমাদেরকে দিয়েছে, বিনা চ্যালেঞ্জে আমরা ছেড়ে দেব না। আমাদের একসময় ভয় দেখানো হতো এবং আমাদেরকে জেল জুলুম যত রকমের নির্যাতন আছে সব আমরা সহ্য করেছি। এই জাতীয় কোনো ভয় আমাদের দেখায় আমরা আর পিছপা হব না। ইনশাল্লাহ আমরা আমাদের কাজকে সামনে এগিয়ে নিয়ে যাব এবং আমাদের সর্বস্তরের জনশক্তিকে মাঠে ময়দানে সর্বাবস্থায় সক্রিয় থাকবে। এবং সর্বশেষ যে কথাটা বলতে চাই, ভোট কেন্দ্র আমরা এমন ভাবে দখল দিতে চাই, কোন রকমের এখানে চুল পরিমাণে ত্রুটি থাকলে সেটা সাথে সাথে প্রতিরোধ করে আমরা সেখানে এমন একটা জোয়ার সৃষ্টি করব যে বাতিল দেখে পালাতে বাধ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী অভয়নগর উপজেলার সংগ্রামী সেক্রেটারি জননেতা এস.এম. মহিউল ইসলাম। জননেতা এস.এম. মহিউল ইসলাম আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে অত্যন্ত মূল্যবান বক্তব্য পেশ করছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আলা আকিবাতুল মুত্তাকিন। বাংলাদেশ জামাত ইসলামী অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশের সম্মানিত সভাপতি অভয়নগর উপজেলা সংগ্রামী আমির সর্দার শরীফ হুসাইন, উপস্থিত আছেন অভয়নগর উপজেলার কর্মপরিষদ শুরা সদস্যগণ এবং বসুন্ধিয়া ইউনিয়নের কর্মপরিষদ শুরা সদস্যগণ এবং বসুন্ধিয়া ইউনিয়নের সংগ্রামী সেক্রেটারি, প্রাণপ্রিয় ওয়ার্ল্ড সভাপতি এবং ভোট কেন্দ্রের প্রধানগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে গত বছর জুলাই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে মুক্ত পরিবেশে আজকে আমাদের কথা বলবার সুযোগ করে দিয়েছেন। যে আল্লাহ আমাদেরকে এই সুযোগ করে দিলেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। যারা জীবন দিয়েছে আবু সাইদ সহ প্রায় 2000, আমরা তাদের কাছে, আল্লাহর কাছে তাদের মাগফিরাত এবং জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম প্রার্থনা করি। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করি। বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ যাদের জীবনকে বাজি রেখে ফাঁসির মঞ্চকে তারা হাসি মুখে বরণ করে নিয়েছিলেন, যারা বিদেশের বুকে শুনেছিলেন, আমাদের মীর কাশেম আলী ভাই বিদেশে ছিলেন, তখন জানলেন তার মামলা হয়েছে, তিনি ইচ্ছা করলে বিদেশ থাকতে পারতেন, কিন্তু তিনি দেশে এসে মামলাকে আলিঙ্গন করে ফাঁসির রজ্জুকে তিনি ধারণ করলেন। একমাত্র আমাদের ভালোবেসে আন্দোলনের সাথীরা এদেশে আসে, কষ্ট করছেন, এ কথা ভেবেই তিনি এসেছেন। যাদের জীবনদান আমরা মনে করি আমাদের চলার পথকে বেগবান করবে এবং আমাদের ইসলামী আন্দোলনকে এদেশে ত্বরান্বিত করবে। সম্মানিত ভাইয়েরা, তারপরেও আমরা যারা উপস্থিত আছি, যদি আমাদের শহীদানের রক্ত এইটাকে আমরা মূল্যায়ন করতে ব্যর্থ হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা তাওবায় বলেন, ইল্লা তানফিরু ইয়াযুবকুম আযাবান আলিমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রুকুম ওয়ালা তাদুল্লা শাইয়া।
যদি তোমরা আল্লাহ রাস্তায় বের না হও এবং তোমরা আল্লাহ রাস্তায় সংগ্রাম না করো, ইল্লা তানফিরু, যদি বের না হও, তাহলে কি হবে? ইয়াস্তাবদিলুন কওমান গায়রাকুম, তোমাদেরকে ইল্লা তানফি আযাবান আলিমা, কঠিন আযাবে রাখা হবে, প্রথম কঠিন আযাবে রাখবে। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের তার জায়গায় অন্য জাতিকে নেতা বানানো হবে। ওয়ালা তাদুল্লু শাইয়া, তোমরা আল্লাহর কিছুই করতে পারবে না। আমরা আমাদের নিশ্চুপতা, চুপচাপ থাকার কারণে এগুলো হতে পারে। আমাদের সমাজে আমরা যখন 24-এ এই গণবিপ্লব সংগঠিত হলো, আমাদের ভিতরে আশা ছিল যে আওয়ামী লীগ যে অত্যাচার নির্যাতন জুলুম করেছে হয়তোবা এটা কি স্তম্ভিত হবে, থেমে যাবে, এটা আমরা মনে করেছিলাম। কিন্তু কালের বিবর্তনে আসলে সেটা কমে নাই, বরঞ্চ আমরা দেখতে পেলাম অতীতে চাঁদাবাজি যে ধরন স্টাইল ছিল, এখানে আরও স্টাইলটা পাল্টে গেল। এখন দেবালকে লোককে এনে হত্যা করা হয়, পাথর মেরে হত্যা করা হয়। কাউকে দেখা যায় চাওয়ার জন্য নতুন স্টাইল করা হয়, কাউকে বালের ভিতর পুঁতে চাঁদা চাওয়া হচ্ছে কোনো ব্যবসায়িককে। আমরা দেখছি কোনো ঘাট দখল করা হচ্ছে, ঘেরের দখল করা হচ্ছে, রাস্তার গাছ কেটে নেওয়া হচ্ছে, এই কাজগুলো হচ্ছে। হওয়ার পরে সমাজে এইগুলো দেখবার মতন যারা কেউ নেই, এরকম একটা পর্যায়ে চলে আসছে। কিন্তু এখানে কেউ নেই তা ঠিক নয়। আমরা যারা এই সমাজটা পরিবর্তন করবার জন্য, শেখ হাসিনাকে হটাবার জন্য আন্দোলনে অগ্রভাগে আমরা ভূমিকা পালন করেছিলাম, তার ভিতরে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরেরই আপনার নেতাকর্মীরা তারা সর্বাগ্রে ছিল। আমরা এখন চুপচাপ যদি থেকে যাই তাহলে কি হবে? তাহলে হবে এরকম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দর্শন, খুন, রাহাজানি, চাঁদাবাজ একের পর এক বেড়ে যাবে। তাহলে তোমাদের ওইটা কি করবে? হাত দ্বারা পরিবর্তন করো। এই হাত বলতে ক্ষমতার হাত, এই হাত বলতে আমাদের এই হাত নয়, ক্ষমতার হাত। যেখানে রাষ্ট্র ক্ষমতায় গেলে আইন করলে সবকিছু বন্ধ হয়ে যায়। আজকের সেই আইনের জায়গায় আল কোরআনকে নিতে হবে, যেখানে ইনসাফপূর্ণ আইন প্রতিষ্ঠিত হবে। খলিফা ওমরের সেই শাসনকাল আপনারা জানেন। তার পুত্র আবু শামা যখন মদ্যপান করেছিল, মদ্যপান করার কারণে তার বেত্রাঘাত, তার শাস্তিস্বরূপ বেত্রাঘাত নির্ধারণ করলো। 100টা বেত্রাঘাত করা হবে। 80টা বেত্রাঘাত করার পর সন্তান মারা গেল। তাকে দাফন করার পর কবরের পর বাকি 20টা বেত্রাঘাত করা হলো। উনি খলিফার স্ত্রী তাকে বলেছিলেন একটু আইনটা একটু শিথিল করে কোনো কায়দা ক্ষমা করা যায় কিনা। তখন তিনি বলেছেন, আমি খলিফা, আমি পিতা নয়, আমি যদি একটা আইনকে শিথিল করি তাহলে দেশে কোনো আইন থাকবে না, সব ক্ষমা করতে হবে, অতএব আমাকে এই শাস্তি কার্যকর করতেই হবে। তিনি করেছিলেন, এটা বাস্তবায়ন করেছিলেন। আজকের ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসতো তাহলে চাঁদাবাজ এখানে থাকতো না। একটা উদাহরণ দেব। উদাহরণটা এরকম, 1923 সালে আপনার তুরস্কে আপনার খেলাফতকে উচ্ছেদ করে সেখানে যুব তুর্কিরা ক্ষমতা দখল করেছিল। কামাল আতাতুর্ক ছিল সর্বাগ্রের লিডার, যুব তুর্কির লিডার উনি ছিলেন। উনি 1923 থেকে 1934 সাল পর্যন্ত এই সময়কাল তুরস্ক আধুনিকায়নে অনেকটা তিনি উন্নয়ন করেছিলেন, ইসলামের অনেক ক্ষতি করেছিলেন, কিন্তু দেশটাকে আধুনিকায়ন করার ক্ষেত্রে অনেক তিনি ভূমিকা রাখলেন। তিনি একটা রাস্তাতে চলছেন, হঠাৎ করে রাস্তাটা ওনার ড্রাইভারটা গাড়ি স্লো করে চালাচ্ছে। স্লো চালানোর কারণ হিসেবে জানতে চাইলেন ড্রাইভারকে, কেন গাড়ি এরকম আসতে চলে। তিনি বলেন এখানে রাস্তাটা খারাপ। উনি সত্যি নেমে দেখেন রাস্তাটা খারাপ। উনি তখন রাস্তা কেন খারাপ হবে, উনি তার মন্ত্রণালয়ে চলে গেলেন। মন্ত্রণালয়ে যেয়ে দেখে ওই রাস্তার ঠিকাদার কে ছিল, নাম ঠিকানা বের করলেন। বের করে ঠিকাদারের বাড়ি চলে গেলেন। বাড়ি গিয়ে ঠিকাদার তো মহানন্দে, দেশের রাষ্ট্রপতি আসছেন, তাকে বসাবার জন্য, তাদের আপ্যায়ন করার জন্য ব্যতিব্যস্ত। উনি বললেন, আমি এখানে আপনাদের এত ব্যতিব্যস্ত হতে হবে না, আপনি আমার গাড়িতে আসুন। কামাল আতাতুর্ক ঠিকাদারকে নিয়ে ওই রাস্তার ওখানে আসলেন। এই সময় এই রাস্তাটা কে করেছে? বলে আমি করেছি। তখন ওনার দেহরক্ষীকে বললেন, এই ঠিকাদারকে তার মাজায় দড়ি বেঁধে আমার গাড়ির পিছনে বেঁধে দেওয়া হোক। সত্যি করা হলো তাই। গাড়িটা চালিয়ে নিয়ে যাওয়া হলো। চালিয়ে নিয়ে যাওয়ার পরে ওই ঠিকাদার ওখানে এবড়ো থেবড়ো রাস্তা পড়ে মারা গেল। এই দৃশ্যটা সারা দুনিয়া দেখলো। একজন ইসলামপন্থী নয়, উনি ইসলামের বাহিরে ছিলেন, ব্যক্তিগত জীবনে ইসলামের অনেক ক্ষতি করেছেন, কিন্তু তার রাষ্ট্রটাকে আপনার সুচারু সুনিপুণ করবার জন্য একজন ঠিকাদারকে এভাবে হত্যা করার জন্য ওই তুর্কি রাষ্ট্রে আর কোনো দুর্নীতি নামক যে শব্দটা এটা আসে নাই। এখন আমাদের দেশে দুর্নীতি রন্ধে রন্ধে রন্ধে, সারা জায়গায় দুর্নীতি। তারা মনে চায় বাংলাদেশ জামাত ইসলামী কোনো অবস্থায় যেন রাষ্ট্র ক্ষমতায় না আসুক। প্রশাসনের পক্ষ থেকে তারাই ডিজাইন করছে যে জামাত ইসলামে আসলে আমাদের সমস্যা হবে।
কিন্তু তারা জানে না জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে ঘুষ খাওয়ার পরিবর্তে তাদের বেতন দুগুণ তিগুণ বৃদ্ধি করে দেওয়া হবে, তাদের ঘুষের কোনো প্রয়োজন হবে না। তারা যদি স্বাচ্ছন্দ্যে আরামায়েশে যদি জীবনযাপন করতে পারে তাহলে তাদেরকে এই দুর্নীতি করার প্রয়োজন হবে না। বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসলে অবশ্যই তাদেরকে তাদের চাহিদা মোতাবেক তাদের বেতন দেওয়া হবে, যাতে করে তাদেরকে এই দুর্নীতি করতে না হয়। কিন্তু এটা তারা অনেক কিছুটা বুঝতে চাচ্ছেন না। দ্বিতীয়ত, আমরা যারা আছি আমাদের করণীয়টা কি? আমরা ইতিপূর্বে আমরা এমনটা ছিলাম যে অতীতে যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে সর্ব অবস্থায় আমাদেরকে ব্যবহার করেছে, আমাদেরকে ব্যবহার করে আমাদেরকে ক্ষমতা যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করে আমাদের উপর যে ক্ষমতা সেই মইটা আবার ফেলে দিয়েছে, আমাদের ছড়ে ফেলে দিয়েছে। আমাদের প্রয়োজন আছে বলে এটা কেউ মনে করেন নাই। যেমন 2000 আপনার বিমান এবং রহমত আলী, এরপর আপনার এইভাবে আপনার আমানুল্লাহ ছিল আপনার আলিয়া মাদ্রাসার, আর আবুল কাশেম পাঠান, এনারা শহীদ হয়ে ওই সময় হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল, তখন একটা কথা আসলো যে কার ওসিলায় সিন্নি খাইলা মোল্লা চিল্লা না। তোমরা তো এখন সিন্নি খাচ্ছ, কার উপর ভিত্তি করে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিলে তা তোমরা বুঝতে পারো নাই। এমনভাবে আপনার যারাই যখন ক্ষমতায় এসেছে আমাদেরকে ব্যবহার করেছে। অর্থাৎ একটা মাঠের ফুটবল যেমনটি এদিক থেকে লাথি দিলে ওদিকে যায়, ওদিক থেকে লাথি দিলে ওর দিকে যায়, এইরকম ফুটবলের মতন বাংলাদেশ জামাত ইসলামী অবস্থান ঠিকলো। কিন্তু বর্তমান সময়ে সংগ্রামী ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী মাঠের এখন ফুটবল নয়, বাংলাদেশ জামাত ইসলামী এখন মাঠের প্লেয়ার। আমরাই গোল দিব, আমরাই মাঠের গোল দিতে চাই। গোল দিতে গেলে প্লেয়ার যখন সাজতে চাই, চুপচাপ থাকলে প্লেয়ার কখনো গোল দিতে পারে না। প্লেয়ার যখন মাঠে নামে তার কোমরকে শক্ত করে, তার বাহুপেশিকে অনেক সময় কি লাগায়, আমরা কাবার লাগা হাঁটুতে লাগাই না, দেখছেন না? হাঁটুতে যারা চোটচাট লাগে লাগায়, কেন লাগায়? এখানে চোটচাট না লাগে। আমরা যদি ময়দানে খেলতে নামি তাহলে এই ঢিলাঢালা ভাবে রাজপথ দখল করলে হবে না, আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। একজন সক্ষম, একজন দৃঢ়চেতা প্লেয়ার যেভাবে আপনার মাঠে গোল দেওয়ার জন্য সে সাহসী ভূমিকা পালন করে, বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা দায়িত্বশীলকে আজকে শক্ত অবস্থানে আজকে মাঠে নামতে হবে। তাদের আমাদের যে কথা আছে, পজিটিভ কথা হচ্ছে, এই কথাগুলো আমাদের ময়দানে ছড়িয়ে দিতে হবে। নিঃসন্দেহে আমরা যখন ছড়িয়ে দিব, আমরা 54 বছর যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল জাতিকে কি দিয়েছে, আমরা যদি প্রত্যেকটা জনে জনে ভোটারের কাছে উপস্থাপন করতে পারি, যারা 54 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা জাতিকে কিছু দিতে পারে নাই, তারা চাঁদাবাজি, সন্ত্রাস, লুটপাট, জনগণের সম্পদ ব্যক্তি সম্পদে রূপান্তর করেছে, দেশের সম্পদ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আমরা এটা লক্ষ্য করেছি। এই কথাগুলো যদি আমরা স্পষ্ট করে বোঝাতে পারি তাহলে দেখতে পাবেন যে দেশের অধিকাংশ জনগোষ্ঠী হচ্ছে সৎ, অধিকাংশ জনগোষ্ঠী অসৎ নয়, অধিকাংশ জনগোষ্ঠী নিরপেক্ষ, তারা পক্ষপাতিত্ব নয়। অতএব যারা দুর্নীতি করছে, যারা চাঁদাবাজি করছে, যারা মানুষকে উপর আধিপত্য করছে, নিঃসন্দেহে আপনার সাধারণ ভোটার তাদের দিকে ফিরে এসে আমাদের কথা শুনবে যদি আমরা ময়দানে শক্তভাবে কথাগুলো বলতে পারি। আমরা সকলের কাছে আহ্বান করতে চাই, আমরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাদের কথাগুলো মাঠে ময়দানে ভোটারের কাছে আমাদের আদর্শিকভাবে উপস্থাপন করব, তাহলে দেখব আমাদের পক্ষে ময়দান তৈরি হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে ময়দান তৈরি করবার জন্য সাহসী ভূমিকা পালন করবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জননেতা অধ্যাপক মনিরুল ইসলাম। জননেতা অধ্যাপক মনিরুল ইসলাম আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন। ইন্নাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের প্রোগ্রামে উপস্থিত সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী অভয়নগর উপজেলার সংগ্রামী আমির সর্দার শরীফ হুসাইন ভাই, আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী
যশোর জেলার সংগ্রামী জেলা আমির, কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য জননেতা অধ্যাপক গোলাম রসুল ভাই, মঞ্চে উপবিষ্ট আছেন যশোর জেলার সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ গোলাম কুদ্দুস ভাই, মঞ্চে উপবিষ্ট রয়েছেন বিভিন্ন পর্যায়ের উপজেলা নেতৃবৃন্দ, একান্ত প্রিয় দায়িত্বশীল ভাইরা, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নামাজের আগে আমি 5 মিনিট কথা বলেই শেষ করব, এরপরে বিশেষ অতিথি এবং প্রধান অতিথি আলোচনা রাখবেন। আমি আপনাদের সামনে নির্বাচন উপলক্ষে 3টা ক্যাটাগরিতেই আলোচনা করতে চাই। একটা হলো প্রি ইলেকশন, একটা হলো ডিউরিং ইলেকশন বা ডে ইলেকশন অ্যাক্টিভিটিস, আর একটা হলো পোস্ট ইলেকশন, অর্থাৎ ইলেকশন হয়ে যাওয়ার পরে ভোট শেষ, এরপরের করণীয়। এ বিষয়ে কথা বলতে চাই। আপনারা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। ইলেকশন হিসেবে দলের প্রার্থীর পরিচিতি এবং জনপ্রিয়তা বৃদ্ধি করার জন্য কাজ করতে হবে। আপনারা ডোর টু ডোর, মাঠে ময়দানে ইতিমধ্যে আপনারা প্রার্থীর পরিচিত অনুষ্ঠান করে যাচ্ছেন, ঠিক না? লিফলেট দিয়ে যাচ্ছেন আপনারা, পোস্টার, লিফলেট, ব্যানার, ফেস্টুন ইত্যাদি লাগানো এবং বিতরণ করা, বিভিন্ন জায়গায় ঝুলায় রাখা এবং সেগুলো বিতরণ করা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থীর পরিচিতি তুলে ধরা, যেখানে যে প্রোগ্রামে প্রার্থী যাবেন সেখানকার প্রোগ্রামগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে লাইভ, পোস্ট, শেয়ার, কমেন্ট ইত্যাদি সবার আছে না? এইগুলো, এই কাজগুলো করতে হবে। ওই অমুক করবে না, শুধু তরিকুল করবে, ও একটু ফেসবুক চালাতে পারে, বিষয়টা এরকম না। প্রত্যেকের আইডি থেকে শেয়ার করতে হবে। ভোটারদের ঘরে ঘরে গিয়ে দলের পক্ষে সমর্থন চেতে হবে। নির্বাচনী ইশতেহার, প্রার্থীর পক্ষ থেকে আপনার নির্বাচনী ইশতেহার পত্র পেয়েছেন না আপনারা? এই অঞ্চলে তিনি সংসদে যাওয়ার পরে এই অঞ্চলে মানুষের জন্য কি কাজ করতে চায় সেই সব বিষয়গুলো একদম গণহারে প্রচার করতে হবে। বিভিন্ন সময় এলাকায় প্রার্থী উঠান বৈঠক করেন এবং ছাত্র সমাবেশ করেন, মিছিল করেন, সেসব মিছিলের ছবি, সেসব প্রোগ্রামগুলো আমাদের জনসম্পৃক্ততা বাড়াইতে হবে। ভোটার তালিকা, প্রত্যেক ভোট কেন্দ্রের ভোটার তালিকা সংগ্রহ করে টিক মেরে মেরে তাদের কাছে আমার দাওয়াত, সংগঠনের দাওয়াত, আমার প্রার্থীর পক্ষে তাদের কাছে ভোট যেতে হবে এবং কারা কারা আমাদের পক্ষের লোক এইগুলো আগে থেকে জরিপ করে ফেলতে হবে। অর্থাৎ ইলেকশনে ইলেকশন কমিশনার, উপজেলা ইলেকশন কমিশনার বা রিটার্নিং অফিসার ভোট গণনা করার আগে আমাদের আগে থেকে কি থাকবে, তার মেজারমেন্ট, তার রেজাল্ট আমাদের প্রিলিভাবে কি করতে হবে, তৈরি করে ফেলতে হবে। পারা যাবে না? এটা যাবে। এরপরে ইলেকশনের দিন কি কাজ হবে আমাদের? ইলেকশনের দিন কাজ হবে প্রতিটি কেন্দ্রে ভোট, যারা এজেন্ট, প্রত্যেকটা ভোট কেন্দ্রে আমাদের এজেন্ট দিতে হবে। একজন এজেন্ট যদি অসুস্থ হয়ে যায় আমাদের তার এগেনস্ট আর একজন রেডি রাখতে হবে। ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা যাওয়ার জন্য কি করতে হবে, পরিবহনের ব্যবস্থা রাখতে হবে। এই সেক্টরটা আলাদাভাবে দায়িত্ব বন্টন করে দিতে হবে। ভোট কেন্দ্রে পাহারা দেওয়ার ব্যবস্থা করতে হবে। পাহারা বোঝেন? তরুণ, ইয়াং এনার্জেটিক পারসন 200 জন করে মিনিমাম তারা কি করবে, ভোটের ময়দানে রেডি রাখতে হবে। যে কোনো মুহূর্তে তাদের রক্ত গরম, মাথা ঠান্ডা, এরকম লোকজন দিতে হবে। মাথা গরম করা লোক দেওয়া যাবে না। রক্ত থাকবে কি গরম, আর মাথা ঠান্ডা থাকবে। প্রতিপক্ষের সন্ত্রাস, অনিয়ম রুখে দেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে সংবাদ বিভিন্ন গণমাধ্যমে পৌঁছে দিতে হবে, সাংবাদিকদের সাথে যোগাযোগ করতে হবে, ভোটারদের ভোট দেওয়ার জন্য নিয়ম কানুন বুঝাই দিতে হবে। এটা হলো আমাদের ইলেকশনের সময় কাজ। ইলেকশনের পরের যে কাজ সেটা হলো ভোট গণনার সময়। ভোট হয়ে গেছে, এখন আপনাদের কি কাজ? যিনি মূল এজেন্ট থাকবেন তার সকল খাদ্যদ্রব্য সেখানে তার সরবরাহ করতে হবে, তাকে কোনো অবস্থায় বাইরে আসতে দেওয়া যাবে না। সে দেখবে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসাররা সেখানে ভোট গুনতেছে, আর তার চোখ দুটো বাস পাখির মতো নজর রাখতে হবে যে কোনো ভোট বান্ডেল উপরে
1000 টাকার নোট, নিচে আর একটা 1000 টাকার নোট, মাঝখানে সব 500 টাকার নোট দিয়ে যেন বান্ডেল না হয়, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। আপনার কাছে যখনই লিস্ট ওখান থেকে প্রিজাইডিং অফিসার স্বাক্ষরটি যখন আপনার কাছে চলে আসবে, আপনাকে সাথে সাথে সেইটা ছবি নিয়ে আপনার প্রধান নির্বাচন অফিসে, যে আমাদের প্রধান নির্বাচন তিনি এজেন্ট থাকবেন, নির্বাচন পরিচালক থাকবেন, তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে এবং সেটা গণমাধ্যমে পৌঁছে দিতে হবে। এই হলো মোটামুটি আমাদের কাজ। যদি এই কাজগুলো আমরা করতে পারি, সামগ্রিক বিষয় বিভাগের দায়িত্ব পালন করতে পারি, তাহলে আগামী দিনে নিঃসন্দেহে আমরাই এই আসনগুলোতে বিজয় অর্জন করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সংগ্রামী নেতৃবৃন্দ, এখন সালাতুল আসরের বিরতি। সালাতুল আসর আদায়পূর্বক